বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অ্যাসাইনমেন্ট ক্লাসে প্রথম অ্যাসাইনমেন্ট ক্লাসে তোমাদের প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগতম এবং আন্তরিক অভিবাদন। আমি মনিরুল ইসলাম, মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ প্রভাষক বাংলা, তোমাদের আজকের বাংলা শিক্ষা সফর ভ্রমণ বিষয়ক অভিজ্ঞতা এই অ্যাসাইনমেন্টটি তোমাদের বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত। সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকের এই অ্যাসাইনমেন্ট ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট ভিত্তিক মোট 3টি ক্লাস অনুষ্ঠিত হবে। আজ তোমাদের প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের করোনাকালীন পরিস্থিতিতে যে পড়ালেখার যে ব্যাঘাত ঘটেছে তার থেকে উত্তরণের জন্য সরকার কর্তৃক যে নির্দেশিকা তোমাদের জন্য সুস্পষ্ট ধারণা দিয়েছে সেই বিষয়ে তোমরা অবগত আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা অ্যাসাইনমেন্ট শব্দটি বুঝি। অ্যাসাইনমেন্ট শব্দটি একটি ইংরেজি শব্দ। অ্যাসাইন হচ্ছে কাজে নিয়োগ, আর এটা অ্যাসাইনমেন্ট হচ্ছে বিশেষণ, বিশেষ্য। তো এই বিশেষ্য শব্দটির অ্যাসাইনমেন্ট হচ্ছে মনোনীত কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম অনুযায়ী কভার পেজটি তৈরি করতে হবে। শিক্ষা সফরের বিষয়গুলো ধারাবাহিকভাবে লিখে বর্ণনা করতে হবে এবং বাক্য গঠন ও বানান সঠিক হতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলো যাই, আমরা দেখি পরবর্তী ধাপে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কতগুলো ছবি দেখব। তোমরা দেখতে পাচ্ছ স্মৃতিসৌধ, আমাদের জাতীয় অধিবেশন বসে, জাতীয় সংসদ ভবন, 7 গম্বুজ মসজিদ, ইতালির একটি চিহ্ন এবং আগ্রার তাজমহল, ভারতের আমাদের আহসান মঞ্জিল। এই ছবিগুলো খুব মনোযোগ সহকারে দেখলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঐতিহাসিক কিছু স্থান এবং নিদর্শন স্থাপনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই আজকের এই অ্যাসাইনমেন্ট ক্লাসে তোমাদের যে ছবিগুলো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে তোমরা অনেকেই ভ্রমণ করেছো এই জায়গাগুলোতে, তাহলে ঐতিহাসিক নির্দেশিত যে স্থানগুলোর ছবি তোমরা দেখতে পাচ্ছ সেই স্থানের কয়েকটি ছবি তোমরা দেখলে পাহাড়পুর সোমপুর বিহার, সোনারগাঁ, শালবন বিহার, সিলেটের ঝর্ণাধারা, জাতীয় সংসদ ভবন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলো যাই। এতক্ষণ আমরা ছবি দেখলাম যে কোন কোন জায়গায় ঐতিহাসিক কিছু নিদর্শন স্থাপনা আমরা দেখে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট লেখার নিয়মগুলো হচ্ছে করোনা ভাইরাসের করাল গ্রাসে বন্ধ হয়ে আছে দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে সংসদ, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকার সহ শিক্ষকরা নিজ উদ্যোগে ক্লাস পরিচালনা করে চেষ্টা করে আসছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম অনুসরণ করে অ্যাসাইনমেন্ট দেওয়া এবং সেগুলো সম্পূর্ণ করে জমা দেওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আজকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তোমাদের এই অ্যাসাইনমেন্টের মাধ্যমেই পরবর্তী ক্লাসে তোমাদের প্রমোশন দেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাসাইনমেন্টের প্রয়োজনীয়তা, বর্তমানে কোভিড-19 এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠ মূল্যায়ন সহ পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য অ্যাসাইনমেন্ট সেটা সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে এবং সংশ্লিষ্ট বিষয় শিক্ষক সেই অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে শিক্ষার্থীদের নম্বর প্রদান করবে, যা পরবর্তী বছরে নতুন শ্রেণীতে প্রমোশন পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের নির্দেশিত একটি সোনারগাঁ সেই স্থাপত্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা এখন ভ্রমণের যে তোমাদের বর্ণনার কথা বলা হয়েছে সেই বিষয়টি আমরা এখন অ্যাসাইনমেন্টের উত্তর হিসেবে আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
একটা নমুনা উত্তর আমি এখানে তৈরি করেছি। তোমরা সেই বিষয়গুলো ভালোভাবে নিবে এবং সেই অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করার ব্যাপারে সহযোগিতা পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কভার পেজের কথা বলা হয়েছে। আমাদের কলেজ থেকে মজিদুর ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের যে প্রথম কভার পেজ দেওয়ার ব্যাপারে আমরা দিয়েছি, তোমরা অনেকেই পেয়েছো। সেইগুলো উপরে যেই নমুনা কপিতে যা লেখা আছে সেই ফর্মটা পূরণ করে এর পরবর্তীতে ভিতরের পেজগুলোতেও তোমরা যে বিষয়টি উপস্থাপন করবে সে আমরা সরাসরি সেই অ্যাসাইনমেন্টের মূল ফোকাসে চলে যাচ্ছে। সোনারগাঁর ইতিহাস, আমরা যখন একটি অ্যাসাইনমেন্ট লিখব, ভ্রমণের কাহিনী লিখব, অর্থাৎ শিক্ষা সফরের যে বিষয়টি তোমাদের উপস্থাপন করা হয়েছে তার বর্ণনা এভাবে হতে পারে যে সোনারগাঁর ইতিহাস প্রথমে আমরা লিপিবদ্ধ করব যে শিল্পকলা, সংস্কৃতি ও সাহিত্য সোনারগাঁ ছিল বাংলাদেশে এক গৌরবময় জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত নৈসর্গিক পরিবেশে প্রাচীন রাজধানী সোনারগাঁয়ের নামটি উদ্ভব ঘটেছে সুবর্ণ গ্রাম থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার অনেকের মতে 12 ভূঁইয়ার প্রধান ঈশা খাঁ স্ত্রী সোনা বিবির নামে সোনারগাঁয়ের নামকরণ করা হয়েছে। আনুমানিক 1287 খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা পর আওরঙ্গজেবের আমলে বাংলার রাজধানী ঢাকা ঘোষণা হওয়ার আগ পর্যন্ত মুসলিম সুলতানের রাজধানী ছিল সোনারগাঁ। যদিও তখন প্রাচীন এ রাজধানীর নাম পানামা নামেই পরিচিত ছিল। বর্তমানে সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টের সোনারগাঁয়ে যা যা দেখলাম সেই বিষয়টি তোমরা উপস্থাপন করবে এইভাবে যে সোনারগাঁয়ে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান, তার মধ্যে অন্যতম হলো লোক ও কারুশিল্প জাদুঘর, জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর, পানামা সিটি ও বাংলার তাজমহল। বাংলার তাজমহল ছাড়াও বাকি জায়গাগুলো খুবই কাছাকাছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অংশে যে বিষয়টি আমরা দেখব সেটা হচ্ছে যে কেন বিখ্যাত, সেই বিষয়টি আমরা এখানে পয়েন্ট আকারে আমরা দিয়ে দিতে পারবো যে প্রাচীন বাংলার বিখ্যাত জনপদ, সহস্র বছরের ইতিহাস হলো সোনারগাঁ। বাংলাদেশের প্রাচীনতম রাজধানীর নাম সোনারগাঁ। সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের জন্য বিখ্যাত। এখানে উৎপাদিত মুসলিম কাপড় এক সময় গোটা বিশ্বে বিখ্যাত ছিল। এই কাপড় এত সূক্ষ্ম সুতার তৈরি হতো যে মসলিনের তৈরি একটি বড় ধরনের চাদর দেশলাইয়ের প্যাকেটে ঢুকিয়ে রাখা যেত। সোনারগাঁ গৌরব আরো অনেক কারণে। ইতিহাস থেকে জানা যায় সোনারগাঁ যখন শহর ছিল তখন ঢাকা ছিল গ্রাম, আর ঢাকা যখন শহর হলো তখন কলকাতা ছিল গ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিখ্যাত হওয়ার কারণগুলো আমরা এখানে লিপিবদ্ধ করলাম। এবার শেষ কথা উপসংহার এভাবে আমরা লিখতে পারি, সোনারগাঁ হলো আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী নিদর্শন। বাংলাদেশের প্রাচীনতম রাজধানীর নাম হলো সোনারগাঁ। সোনারগাঁ লোক শিল্প জাদুঘর বিখ্যাত। এখানে দেশ বিদেশের অনেক মানুষ আসে, তারা জাদুঘর এর বিচিত্র রূপ দেখে মুগ্ধ হয়ে প্রশংসা করে, যা আমাদের বাংলাদেশের জন্য অনেক গৌরবান্বিত বা গৌরবের বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে অ্যাসাইনমেন্টের নমুনা প্রথমটা আমরা দেখে নিলাম। আমি আরেকটি নমুনা কপি করেছি যে পাহাড়পুর বৌদ্ধ বিহার ভ্রমণের অর্জিত অভিজ্ঞতা। ঠিক তোমরা এইভাবে প্রথমে হেডিং দিয়ে এভাবে লিখতে পারো। এর পরবর্তীতে ইতিহাস, যে প্রথম কথা হচ্ছে বাংলা প্রাচীন সভ্যতার ইতিহাসে প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর অনেক গুরুত্বপূর্ণ। তাই মজিদ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এর 8ম শ্রেণীর শিক্ষার্থীরা মিলে অধ্যক্ষ মহোদয়কে আবেদন করলাম শিক্ষা সফরে পাহাড়পুর বৌদ্ধ বিহার ভ্রমণের জন্য। অধ্যক্ষ স্যার আমাদের যাওয়ার জন্য অনুমতি দিলেন। সেই অনুমতি এখানে লিখলে আরো ভালো, যে শিক্ষকের সমন্বয় ছাত্র শিক্ষক আমাদের কলেজ বাস নিয়ে আমরা সেই ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধ বিহার ভ্রমণে আমরা রওনা হলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিহাসের সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি ও শিল্প ভাস্কর্যের গৌরবের জাজ্বল্যমান সাক্ষী হয়ে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্ব ঐতিহ্যের অন্যতম প্রসিদ্ধ স্থান সোমপুর বিহার, যা পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে পরিচিত। 1879 সালে স্যার কানিংহাম এর বিশাল কীর্তি আবিষ্কার করেন। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল। 1985 সালে দুঃখিত একটু ভুল আছে, 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয় এবং পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব
অষ্টম শতকের শেষের দিকে এই নবম শতকে এই বিহার তৈরি করেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভ্রমণের স্থানগুলো যে ইতিহাসটা, সেই ইতিহাসটা এখানে লিপিবদ্ধ করেছি, এভাবে তোমরা পয়েন্ট আউট করে লিখবে, তাহলে তোমার অ্যাসাইনমেন্টটা সুন্দর হবে এবং নাম্বার পেতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমাদের অ্যাসাইনমেন্ট আমরা নাম্বারের ভিত্তিতে আমরা নাম্বারিং করব, সেই বিষয়টা তোমাদের সুনজরে এসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ধাপে আমরা যে কথাটা লিখবো, আমরা শীতের স্নিগ্ধ শিশির ভেজা, যেরকম তোমরা শিক্ষা সফরে যাচ্ছ সেই বিষয়টি আমি তোমাদের এখানে উপস্থাপন করেছি। আমাদের স্কুল থেকে ঢাকা হয়ে নওগাঁ শহর মধ্য দিয়ে সেই ঐতিহাসিক স্থানে পৌঁছালাম। সেখানে নেমে বিহারটি ঘুরে দেখা শুরু করলাম। প্রথমে নজর পড়লো ভূমি পরিকল্পনার দিকে। চতুষ্কোণার বিহারটি উত্তর ও দক্ষিণ কোণদ্বয় প্রতিটি 173.7 মিটার এবং পূর্ব ও পশ্চিম বাহুদ্বয় 247.15 মিটার। এর চারদিকে চওড়া সীমানা দেয়াল দিয়ে ঘেরা ছিল। ভেতরে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল। উত্তর দিকের বাহুতে 45টি এবং অন্য 3 দিকের বাহুতে মোট 44টি কক্ষ রয়েছে। বিহারের অন্তর্বর্তী স্থানের উন্মুক্ত চত্বরের মধ্যবর্তী স্থানে রয়েছে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ। এছাড়াও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে সন্ধ্যাবতীর ঘাট। স্নান ঘাট থেকে 12 মিটার পশ্চিমে রয়েছে একটি গন্ধেশ্বরীর মন্দির। এরপরে আমরা গেলাম পাহাড়পুর সংলগ্ন জাদুঘরে। সেখানে বিভিন্ন ধরনের মূর্তি, যেমন বেলে পাথরের চামুন্ডা মূর্তি, লাল পাথরের শীতলা মূর্তি এবং কৃষ্ণ পাথরের শিবলিঙ্গ, বেলে পাথরের মনসা মূর্তি প্রভৃতি। আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কত উন্নত তা এখানে ঘুরে আমরা তা বুঝতে পারলাম। এটা উপসংহারে আমরা এভাবে লিখতে পারি, অথবা আমরা পয়েন্ট আকারে সেটা লিখে, যে প্রথম অ্যাসাইনমেন্টটা নমুনা যেটা দেখলে এবং দ্বিতীয় অ্যাসাইনমেন্টের নমুনা কপি দিয়ে তোমরা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে পারো বলে আমি আশা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে গাঠনিক যে সন্নিবেশ, যে যে স্থানের কথা বলা হয়েছে সেই স্থানের বর্ণনায় সঠিক তথ্য দিয়ে তোমরা অবশ্যই লিখলে তোমাদের নাম্বারটা বেশি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একক বাড়ির কাজ হিসেবে আমি বাড়ির কাজটা দিয়ে দিলাম। মনে করো তুমি শিক্ষা সফরে কোনো বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছো, সেখানে গিয়ে তুমি কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করলে তার একটি বর্ণনা লিপিবদ্ধ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দুইটি নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়ে তোমাদের আস্থার জায়গা এখানেই রয়েছে। সুতরাং তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে যে বিষয় তথ্য এবং উপাত্তের ভিত্তিতে তোমরা যদি সঠিকভাবে বিবেচনা করতে পারো, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটা সুন্দর হবে এবং অ্যাসাইনমেন্টের কাজগুলো সুন্দর হলে আমরা আমাদের মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের নাম্বার অধিকতর হবে বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অষ্টম শ্রেণী সিলেবাসে প্রথম এবং দ্বিতীয় ইউনিট থেকে মোট 3টি অ্যাসাইনমেন্ট পাবে। পরীক্ষার প্রশ্ন সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক দুই ধরনেরই থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চূড়ান্ত মডেল টেস্ট শেষ পর্বর পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে 15 ডিসেম্বর থেকে শুরু হওয়ার সম্ভাব্য একটা ডেট। এজন্য ক্লাসগুলো গুরুত্ব সহকারে অনুশীলন করলেই শতভাগ নাম্বার পেয়ে পরবর্তী ক্লাসে প্রমোশন পাবে বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠ্য বইয়ের সাথে থাকো, অনলাইন ক্লাসের মধ্যে থাকো এবং আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তোমার পরবর্তী ক্লাসের প্রমোশনের ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করবে বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। মনিরুল ইসলাম, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, প্রভাষক, বাংলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে সুস্থ থেকো, ভালো থেকো। এই পর্যন্ত বিদায় নিচ্ছি।